সচিবালয় নির্দেশমালা ২০২৪-এর আলোকে নোট ও সামারি লেখা বিষয়ক আলোচনায় আপনাকে স্বাগত জানাই। নোট আসলে কি? নোট হল একটি নথির প্রাণ। এটি কোনো বিষয়ের অতীত ইতিহাস, বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের সম্ভাব্য সমাধানকে একটি সুশৃঙ্খল সূত্রে গেঁথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে সিদ্ধান্তের জন্য পেশ করে। এটি একজন কর্মকর্তার পেশাদারিত্ব, আইন সচেতনতা এবং বিচারবুদ্ধি সম্পন্ন লিখিত মতামতের দাপ্তরিক প্রতিফলন। নোট লিখন হল কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে নথিতে লিপিবদ্ধ একটি যৌক্তিক, ধারাবাহিক এবং তথ্যনির্ভর প্রশাসনিক প্রক্রিয়া। সহজ কথায়, এটি কেবল কাগজ উপস্থাপন নয়, বরং কোনো সমস্যার গভীরে গিয়ে তার আইনি ও ব্যবহারিক সমাধান খোঁজার একটি বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টা। কেন নোটকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বলা হয়? একটি সুন্দর নোটে মূলত তিনটি কাজ সম্পন্ন হয় যা একে সাধারণ লেখা থেকে আলাদা করে। প্রথমত, তথ্য বিশ্লেষণ করা, এলোমেলো তথ্যকে সাজিয়ে সঠিক তথ্যে রূপান্তর করা। দ্বিতীয়ত, আইনি যোগসূত্র স্থাপন করা, বিষয়টি সমাধানের জন্য প্রচলিত বিধিবিধানের রেফারেন্স প্রদান করা। তৃতীয়ত, পথ প্রদর্শন করা, কর্তৃপক্ষকে কেবল সমস্যা জানানো নয়, বরং সমাধানের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব বা বিকল্প পেশ করা। সচিবালয় নির্দেশমালা ২০২৪-এর চতুর্থ অধ্যায়ের ১১১ হতে ১৩০ পর্যন্ত নির্দেশমালার মাধ্যমে নোট ও সামারি লিখন সম্পর্কে বিস্তারিত গাইডলাইন প্রদান করা হয়েছে। এ নির্দেশনাগুলো অনুসরণ করে নোট লেখা সকলের কর্তব্য। নোটের ভাষা হবে মার্জিত, বস্তুনিষ্ঠ এবং সংক্ষিপ্ত। কোনো ব্যক্তিগত মন্তব্য বা অপ্রাসঙ্গিক বিষয়ে এতে অন্তর্ভুক্ত করা যাবে না। নির্দেশ ১১১-এ উল্লেখ করা হয়েছে যে, একাধিক শাখার পরামর্শ প্রয়োজন না হলে চূড়ান্ত নিষ্পত্তির পূর্বে সচিব ব্যতীত সাধারণত ৩ জনের বেশি কর্মকর্তা নোটে স্বাক্ষর বা মতামত দেবেন না। এটি ফাইলের অহেতুক দীর্ঘসূত্রতা কমাতে সাহায্য করবে। শাখা প্রধানকে নথিতে উল্লেখ করতে হবে যে, বিষয়টি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ অনুযায়ী কোন পর্যায়ে নিষ্পত্তিযোগ্য। নির্দেশ ১১২ অনুযায়ী শাখা প্রধান বিষয়টি সরাসরি নিষ্পত্তি করতে পারলে বিস্তারিত নোটের প্রয়োজন নেই। আর নির্দেশ ১১৩ অনুযায়ী কেবল বিবেচনাধীন কাগজপত্র পরীক্ষা করলেই যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়, তবে শুধু কার্যব্যবস্থা গ্রহণের জন্য সংক্ষিপ্ত নোট লেখাই যথেষ্ট হবে। নির্দেশ ১১৪ অনুযায়ী আনুষ্ঠানিক নোট লিখনের ৬টি অপরিহার্য ধাপ রয়েছে, যা সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে নিম্নোক্ত ক্রমানুসারে অনুসরণ করা প্রয়োজন। ১. তথ্যের সঠিকতা যাচাই ও শুদ্ধিকরণ করা। নথির বর্তমান অবস্থা এবং সংশ্লিষ্ট বিষয়ের সকল তথ্য উপস্থাপন করতে হবে। যদি মূল নথিতে বা অন্য কোনো দপ্তর থেকে আসা চিঠিতে কোনো তথ্যগত ভুল থাকে, তবে শাখার কর্মকর্তা সেটি অবশ্যই নোটে তুলে ধরবেন। ভুল তথ্যের ওপর সিদ্ধান্ত গ্রহণ রোধ করাই এর লক্ষ্য। ২. কার্যপদ্ধতি নির্ধারণ করা। বিষয়টি নিষ্পত্তি করার জন্য কোন প্রশাসনিক বা প্রথাগত পদ্ধতি অনুসরণ করতে হবে তা স্পষ্ট করতে হবে। যেমন, এটি কি সরাসরি অনুমোদন হবে, নাকি কোনো কমিটির মাধ্যমে আসবে। ৩. বিধি ও নিয়মকানুনের উল্লেখ করা। বিষয়টি নিষ্পত্তির ক্ষেত্রে কোন কোন সরকারি বিধি, প্রবিধান বা নীতিমালা কার্যকর হবে তা উল্লেখ করতে হবে। কোনো বিধি যেন অলঙ্ঘিত না থাকে সেটি নিশ্চিত করা এই ধাপের কাজ। ৪. সহায়ক তথ্য ও পরিসংখ্যান প্রদান করা। সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণের জন্য প্রয়োজনীয় কোনো পরিসংখ্যান বা অতিরিক্ত তথ্য, যেমন পূর্বের ব্যয়, লোকবল বা বর্তমান ডাটা ইত্যাদি সরবরাহ করতে হবে। ৫. পূর্ব নজির ও সিদ্ধান্তের প্রসঙ্গ উল্লেখ করা। এই ধরনের বিষয়ে আগে কখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কি না সে ধরনের নজির থাকলে তা উল্লেখ করতে হবে। এটি প্রশাসনকে ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে এবং বৈষম্য দূর করে। ৬. সুনির্দিষ্ট প্রস্তাব করা। সবশেষে, কর্মকর্তা তার নিজস্ব বিচারবুদ্ধি দিয়ে বিষয়টি সমাধানের জন্য একটি সুনির্দিষ্ট প্রস্তাব দেবেন। এটিই নোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেখানে অনুমোদনের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব উল্লেখ করা হয়। নির্দেশ ১১৫ অনুযায়ী নোটের কিছু ভৌত গঠন ও কারিগরি নিয়ম অনুসরণ করতে হবে। ১/৫ মার্জিন রেখে A4 আকারের কাগজে নোটশিট লিখতে হবে। প্রতিটি নোট হাতে লিখে অথবা কম্পিউটারে টাইপ করে একত্রে সংযুক্ত করতে হবে। ফাইল পেশ করার সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নোট লেখার জন্য পর্যাপ্ত সাদা নোটশিট সাথে দিতে হবে।
কোনো অবস্থাতেই মূল চিঠিপত্র বা প্রাপ্ত কাগজের ওপর নোট লেখা যাবে না। যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা প্রাপ্ত কাগজের ওপর ইতোমধ্যে কোনো মন্তব্য করে থাকেন, তবে নোটশিটে তা অনুলিপি করে মন্তব্যকারীর নাম ও পদবি উল্লেখ করতে হবে। নথির প্রতিটি বিষয়ের জন্য নোটের একটি মাত্র ধারাবাহিক অনুক্রম থাকবে। নোটের প্রতিটি অনুচ্ছেদে অবশ্যই ধারাবাহিকভাবে সংখ্যা বা নম্বর দিতে হবে। নথির অন্যান্য পত্রাদিকে যেভাবে বরাতসূত্র হিসেবে দেখানো হয়, নোটের ক্ষেত্রেও ঠিক একইভাবে বরাতসূত্র উল্লেখ করতে হবে। এতে নথির কোনো অংশ খুঁজে পাওয়া সহজ হয়। নোটশিটের কোনো অংশ বা কোনো নোটই আঠা দিয়ে লাগানো যাবে না। এটি নথির স্থায়িত্বের জন্য ক্ষতিকর। যদি নোটের কোনো অংশ অপ্রয়োজনীয় হয়, তবে তা কলম দিয়ে কাটতে হবে এবং অবশ্যই সেখানে অনুস্বাক্ষর দিতে হবে। নোটশিটের উভয় পৃষ্ঠায় নোট লেখা যাবে। নোট যদি একাধিক পৃষ্ঠার হয়, তবে নোট প্রদানকারী কর্মকর্তা প্রতিটি পৃষ্ঠায় অনুস্বাক্ষর করবেন এবং শেষ পৃষ্ঠায় সিলমোহরসহ পূর্ণ স্বাক্ষর করবেন। ঊর্ধ্বতন কর্মকর্তা যদি নোটের সাথে একমত হন, তবে তিনি শেষ পৃষ্ঠায় নির্ধারিত স্থানে সিলমোহরসহ পূর্ণ স্বাক্ষর করবেন এবং পূর্ববর্তী সকল পৃষ্ঠায় অনুস্বাক্ষর করবেন। যদি ঊর্ধ্বতন কর্মকর্তা একমত না হন, তবে তিনি তার নিজস্ব বক্তব্য বা সিদ্ধান্ত লিপিবদ্ধ করে সিলমোহরসহ স্বাক্ষর করবেন এবং পূর্ববর্তী পৃষ্ঠাসমূহে অনুস্বাক্ষর করবেন। নির্দেশ ১১৬ সারসংক্ষেপ লিখন ও উপস্থাপন বিষয়ে উল্লেখ করা হয়েছে। যখন কোনো নথির সিদ্ধান্ত গ্রহণের স্তর অত্যন্ত উচ্চ পর্যায়ের, যেমন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী হয়, তখন নথির বিস্তারিত আলোচনার পরিবর্তে একটি স্বয়ংসম্পূর্ণ সারসংক্ষেপ তৈরি করতে হয়। এটাই সামারি হিসেবে পরিচিত। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হল: সামারির স্বয়ংসম্পূর্ণতা। সারসংক্ষেপটি এমন হতে হবে যেন মূল নথি না পড়েও বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়। সামারিতে বিষয়বস্তুর তথ্যাদি, নোট ও পত্রাদি থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ অংশ, বিবেচ্য বিষয়সমূহ, যথাযথ বরাতসূত্র এবং সবশেষে সুনির্দিষ্ট সুপারিশ থাকতে হবে। ক্রোড়পত্র ১৬ এবং নমুনা ক্রোড়পত্র ১৬ ক ও ক্ষয়ের নির্ধারিত ফরম্যাট অনুযায়ী সামারি প্রস্তুত করতে হবে। সারসংক্ষেপের শেষ পৃষ্ঠায় মন্ত্রী এবং সচিব উভয়েরই স্বাক্ষর থাকতে হবে। নির্দেশ ১১৭ অনুযায়ী সারসংক্ষেপ প্রেরণের ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতির জন্য সারসংক্ষেপ ও মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সারসংক্ষেপ লিখিত বিশেষ ফাইল কভার ব্যবহার করতে হবে। এছাড়া মূল সারসংক্ষেপটি অবশ্যই সরকারি মনোগ্রামযুক্ত নির্ধারিত সবুজ কাগজে লিখতে হবে। প্রতি অনুচ্ছেদের জন্য আলাদা ক্রমিক নম্বর থাকবে। সামারি একাধিক পৃষ্ঠার হলে প্রতিটি পৃষ্ঠায় সংশ্লিষ্ট সচিব স্বাক্ষর করবেন। সারসংক্ষেপটি উচ্চ পর্যায়ে প্রেরণের সময় সেটির একটি অনুলিপি নথির পত্রাংশে আবশ্যিকভাবে সংযুক্ত রাখতে হবে। সারসংক্ষেপটি অনুমোদিত হয়ে ফিরে আসার পর সেটির অনুমোদিত অংশটুকু নথির নোটশিট অংশে স্থায়ীভাবে সংযুক্ত করতে হবে। মূল নথির নোটশিটের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সারসংক্ষেপের আগের ক্রমিক নম্বরগুলো লাল কালি দিয়ে কেটে বর্তমান নোটশিটের নম্বরের সাথে মিল রেখে নতুন ক্রমিক নম্বর প্রদান করতে হবে। নির্দেশ ১১৮ মন্ত্রিসভা ও অন্যান্য কমিটির নিকট সারসংক্ষেপ প্রেরণ বিষয়ে গাইডলাইন প্রদান করা হয়েছে। মন্ত্রিসভার নিকট কোনো সারসংক্ষেপ প্রেরণের ক্ষেত্রে অবশ্যই কার্যবিধিমালা ১৯৯৬ এর বিধি ১৯ কঠোরভাবে অনুসরণ করতে হবে। এছাড়া মন্ত্রিসভা কমিটি, সচিব কমিটি, সুপিরিয়র সিলেকশন বোর্ড ইত্যাদির বিবেচনার জন্য যে কোনো প্রস্তাব অবশ্যই সারসংক্ষেপ আকারে প্রেরণ করতে হবে। প্রস্তাবিত সারসংক্ষেপটি যদি একাধিক পৃষ্ঠার হয়, তবে সংশ্লিষ্ট একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সারসংক্ষেপের প্রতিটি পৃষ্ঠায় স্বাক্ষর করতে হবে। নির্দেশ ১১৯ অনুযায়ী কোনো বিষয় যদি মাননীয় মন্ত্রীর নিকট পেশ করা হয় এবং সেই বিষয়ের ওপর নথিতে প্রদত্ত সর্বশেষ নোটটি যদি স্বয়ংসম্পূর্ণ না হয়, তবে পুরো বিষয়টির একটি সংক্ষিপ্তসার প্রস্তুত করতে হবে। এই সংক্ষিপ্তসারটি নথির পত্রাংশে সংযুক্ত করে মন্ত্রীর সদয় অবগতির জন্য পেশ করতে হবে। আজকে আমরা নোট ও সামারি লেখার প্রাথমিক বিষয়গুলো জানলাম, কিন্তু একটি ফাইল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পেশ করার সময় সেটি সঠিকভাবে সাজানো, পৃষ্ঠা নম্বর দেওয়া এবং ফ্ল্যাগিং করা অত্যন্ত জরুরি। আমাদের পরবর্তী ভিডিওতে সচিবালয় নির্দেশমালার আলোকে দাপ্তরিক ফাইল উপস্থাপনার গোপন কলাকৌশল নিয়ে আলোচনা করব। ফাইল ম্যানেজমেন্টের সেই গুরুত্বপূর্ণ পর্বটি মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।